গভীর সমুদ্রে টুনা মাছ ধরতে কেনা হচ্ছে ভ্যাসেল। ৬১ কোটি টাকার প্রকল্প একনিকে অনুমোদন। করোনায় জুনে ঢাকা ছেড়েছে ১৫% মানুষ। নতুন করে বেড়েছে দারিদ্র্য, পিপিআরসির গবেষণা। ডিএসইতে আজও কমেছে প্রধান সূচক। মার্জিন ঋণের সুদ ৬ মাস মওকুফ করার দাবিতে বৈঠক। চামড়া খাতে ফিরছে স্থগিত হওয়া রপ্তানি আদেশ। জুলাই লক্ষ্যের চেয়ে আয় বেড়েছে ১৬%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় মাছ ধরার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৬১ কোটি টাকা ব্যয়ে একটি পাইলট প্রকল্প একনিকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পের আওতায় দেশে মাছ উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে কয়েকটি ভ্যাসেল কেনার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বৈঠকে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বাড়াতে কয়েকটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বঙ্গোপসাগরে দেশের সীমানা নির্ধারিত হওয়ায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকায় মাছ ধরার আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হয়। এবার বিশাল এ সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বিষয়ে একনিক সভায় একটি পাইলট প্রকল্প অনুমোদন করা হয়। গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ ধরার পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য অধিদপ্তর। এতে খরচ হবে ৬১,৬,০০,০০০ টাকা। এর পুরো অর্থ দেবে সরকার। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এক্ষেত্রে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি করা হবে। এই গভীর সমুদ্রে টুনা এবং ওদের কাজিন জাতীয় মাছ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে খোঁজ খবর নেওয়া, কিভাবে ধরা যায়, কিভাবে বাজারজাত করা যায়, এই সম্বন্ধে একটা পাইলট প্রকল্প, প্রাথমিক প্রকল্প আজকে আমাদের এই মন্ত্রণালয় নিয়ে এসছে। কোনোভাবে বিদেশ নির্ভর হব না। প্রাথমিকভাবে কিছু আমাদের কনসালট্যান্ট থাকবে ট্রেনিং এর জন্য। ম্যাক্সিমামই থাকবে বাংলাদেশের, 7 জন মাত্র বাইরে, আর বাংলাদেশি থাকবে। আমরা এখানকার মানুষদেরকেই প্রশিক্ষিত করে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়। রামগড় সড়ক প্রশস্ত করতে ৮৪৫ কোটি ৫৩ লাখ টাকা অনুমোদন করা হয়, যেখানে সরকার দেবে ২৬৭ কোটি ১২ লাখ এবং ভারতীয় ঋণ থাকবে ৫৮১ কোটি ২০ লাখ টাকা। মূলত প্রতিবেশী দেশ ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতেই নেওয়া হয়েছে এ পরিকল্পনা। এই সড়কটা প্রশস্ত করা হবে, ছোট ছোট কিছু পুরনো পুল কালভার্ট গুলোকে রিপ্লেস করা হবে যাতে এগুলা শক্ত হয়। মোট ব্যয় হবে 84,832 লক্ষ টাকা। একনেক সভায় ৪ মন্ত্রণালয়ের ৩,৪৬১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকার দেবে ২,৬১৯ কোটি ৭৯ লাখ টাকা, বিদেশি ঋণ ৫৮১ কোটি ২০ লাখ এবং বিশ্বব্যাংকের অনুদান ২৬০ কোটি ৯৮ লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রভাবে গত জুনে ঢাকা ছেড়েছে ১৫%-এর বেশি মানুষ। নতুন করে দরিদ্র হয়েছে প্রায় ২২ ভাগ মানুষ। এক জরিপ শেষে দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি। মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলন এসব তুলে ধরে তারা। করোনা সংক্রমণ শুরুর পর মার্চের শেষ দিকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। অফিস আদালত, শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে বেকার হয় অনেক মানুষ। মানুষের জীবনযাত্রায় করোনার প্রভাব নিয়ে জরিপ চালিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান পিপিআরসি ও বিআইজিডি। জরিপ শেষে তাদের দাবি, করোনার কারণে গত ৪ মাসে নতুন করে বেকার হয়েছে ১৭% মানুষ। ঢাকার জন্য যেটা এক্সপেন্সিভ শহরের কথা বলল ইমরান, সেটা প্রায় ১৫.৬%। বড় ধরনের একটা নতুন বাস্তবতা এসছে যে শহর থেকে বিতাড়িত হয়ে গ্রাম বা কম খরচের শহরাঞ্চলের দিকে যাওয়ার একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে। করোনার প্রভাবে অপ্রাতিষ্ঠানিক খাতে ৪৯% কাজ কমেছে বলে জরিপে উল্লেখ করা হয়। উপার্জন কমে যাওয়ায় বেড়েছে ঋণ নেওয়ার প্রবণতাও।
বিআইজিডি নির্বাহী পরিচালক জানান, করোনা মহামারী শুরু থেকে জুন পর্যন্ত প্রতিটি কর্মখাতে পুরুষের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। বিশেষ করে গৃহ পরিচালিকার কাজ হারিয়েছেন 54% বেশি নারী। একই সেক্টর যেখানে ফিমেলরাও কাজ করছে এবং মেলরাও কাজ করছে, সেই সব জায়গাতেও আমরা দেখি যে ফিমেল এমপ্লয়মেন্টের অভিজ্ঞতা অনেক 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 বেশি প্রকট। স্বাস্থ্যবিধি মেনে কিছু প্রতিষ্ঠান খোলার জন্য এপ্রিলের পর কর্মচাঞ্চল্য কিছুটা বাড়লেও খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এখনও দুর্বল বলে জানান পিপিএসসি নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। আরবানে যদি দেখি প্রায় শতভাগ 3 বেলা খেত ফেব্রুয়ারিতে, সেটা 73-এ নেমে এসেছিল এপ্রিলে, এখন 88-তে উঠেছে। মূলত এপ্রিল জুনের মধ্যে কিছুটা কর্মচাঞ্চল্য তৈরি হলেও আয়ের অবস্থায় এখনো অত্যন্ত দুর্বল এবং খাদ্য নিরাপত্তার জায়গায়ও অত্যন্ত দুর্বল অবস্থায় আছি। করোনা পরবর্তী সংকট মোকাবিলায় খাদ্য নিরাপত্তায় জোর দেওয়ার পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক পেশাকেও প্রণোদনার আওতায় আনার তাগিদ দেন বক্তারা। ইশরাত ঝুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও রেকর্ড পরিমাণ বেড়েছে। এই দফায় বেড়ে দাঁড়িয়েছে $3,800 কোটি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মাত্র 1.5 মাসের ব্যবধানে 5 বার রিজার্ভ সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড হলো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় $3,22,620 কোটি টাকা। এর আগে সবশেষ 28 জুলাই রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড ছিল $3,700 কোটি। মূলত প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে রিজার্ভে একের পর এক রেকর্ড হচ্ছে। এছাড়াও করোনার কারণে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে বৈদেশিক ঋণের অর্থ ছাড় হওয়ায় সেগুলো রিজার্ভে যোগ হচ্ছে। চামড়া খাতে আসতে শুরু করেছে স্থগিত হয়ে যাওয়া রপ্তানি আদেশ। চামড়ার জুতা ও চামড়াজাত পণ্যের জাহাজীকরণ শুরু হয়েছে বলে জানালেন রপ্তানিকারকরা। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য মতে জুলাই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় বেড়েছে 16% বেশি। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি আয় বাড়াতে চামড়া শিল্পের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করতে চামড়া ও চামড়াজাত পণ্যকে 2017 সালের জন্য প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। তবে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই মন্দাবস্থা এ শিল্পে। এর মধ্যে এসে পড়েছে করোনার প্রাদুর্ভাব। এত সংকটের পরও চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয় হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন জুলাইয়ে রপ্তানি আয় ইতিবাচক হলেও এখনও অনেক পিছিয়ে আছে দেশের এই শিল্প। তাদের দাবি স্থগিত হয়ে যাওয়া আদেশগুলো ফিরে আসাতেই কিছুটা বেড়েছে রপ্তানি আয়। জুনের সাথে জুলাই কম্পেয়ার করলে দেখবেন যে 53% গ্রোথ আছে। কিন্তু আমাদের দেখার বিষয় হলো যে গত বছর জুলাইয়ের এক্সপোর্টের সাথে যদি আমি এবছর জুলাইয়ের এক্সপোর্ট কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা 15% নেগেটিভ গ্রোথে আছি। বাহির বিশ্ব আবার খুলে যাওয়ার পরে অর্ডারগুলো আবার রিজিউম করা হয়েছে এবং সেই অর্ডারগুলো আমাদের যেগুলো অ্যাকচুয়ালি একটা ব্যাকলগ ছিল অর্ডারের, তো সেই ব্যাকলগটা কিছু পূরণ হয়েছে এই জুন এবং জুলাই মাসের দিকে। এই সেক্টরকে বাঁচানোর জন্য সর্বশক্তি নিয়োগ করা উচিত সর্বমহলে। যে ঋণের সময় পরিশোধের সময়সীমা অনেক বাড়িয়ে দেওয়া দরকার। বিশ্লেষকরা বলছেন রপ্তানি বাজারে চামড়া শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে এবং এ খাতে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজন আরও সুনির্দিষ্ট পরিকল্পনা। পাশাপাশি বাড়াতে হবে কূটনৈতিক তৎপরতা। পরিবেশগত ছাড়পত্র না থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেক বড় বড় ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে আসলে চামড়াজাত পণ্য রপ্তানি করতে আগ্রহী হয় না। বাংলাদেশে চামড়াজাত শিল্পগুলোর ব্র্যান্ডিং যদি আমরা সঠিকভাবে করতে পারি সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করতে পারে। চামড়া খাতের অবকাঠামো উন্নয়নে দ্রুত সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্জিন ঋণের সুদ 6 মাসের জন্য মওকুফ করার দাবি জানিয়েছে ব্রোকারেজ হাউসগুলো। মঙ্গলবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সাথে বৈঠক শেষে এই দাবি জানান তারা। পাশাপাশি স্বল্প সুদের ঋণও চেয়েছে ব্রোকারেজ হাউসগুলো। বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক উপস্থিত ছিলেন। এ সময় ডিএসসি এর চেয়ারম্যান জানান শিগগিরই বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বন্ড চালু করা হবে। শেয়ার বাজারকে স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের একসাথে কাজ করার আহ্বানও জানানো হয়। সেজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন গভর্নর ফজলে কবির।
ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে মূল্যসূচক ও লেনদেন। ডিএসই এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 64 পয়েন্ট কমে অবস্থান করছে 4720 পয়েন্টে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 179 পয়েন্ট। মঙ্গলবার লেনদেনের শুরুতে মূল্যসূচকের উত্থান থাকলেও প্রায় 1 ঘন্টা পর কমতে থাকে সূচক। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 64.93 পয়েন্ট কমে অবস্থান করছে 4720 পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। আজ মোট হাতবদল হয়েছে 1052 কোটি 49 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 355 কোটি 76 লাখ টাকা। হাতবদল হওয়া 356টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 67টির, কমেছে 268টির এবং অপরিবর্তিত আছে 21টি কোম্পানির শেয়ার দর। সবচেয়ে বেশি হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বেক্সিমকো, দ্বিতীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার প্রথম অবস্থানে বেক্সিমকো, দ্বিতীয় সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে কেডিএস অ্যাক্সেসরিজ। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 179.22 পয়েন্ট, লেনদেন 28 কোটি 56 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিএসই কর্তৃপক্ষ এবং ব্রোকারেজ হাউসগুলোর আজকের বৈঠক নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল রানা। রানা, আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে মূলত যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে পরিচালনা পর্ষদ, তারা আসলে এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কিন্তু দেখা করেনি। তারা আজকে করোনা পরবর্তী এই সময়ে এসে নতুন পরিচালনা পর্ষদের যে বডি রয়েছে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তাদের সেই সাক্ষাতে কিছু এজেন্ডা ছিল। সেখানকার মধ্যে তারা বলছেন যে বেশ কিছুদিন ধরে শেয়ার বাজারে এক ধরনের স্থিতিশীলতা এসছে এবং এক ধরনের গতি এসেছে, যে এই গতিটা তারা ধরে রাখতে চান এবং তারা যে গভর্নরের সঙ্গে বলেছেন যে তাদের একটি সহযোগিতা তারা কামনা করছেন, যে শেয়ার বাজারের কিভাবে আস্থাশীলতা বা গতিটা ধরে রাখা যায় এবং একটি সমন্বয়ের কথা বলছেন, যেখানে মানি মার্কেটের সঙ্গে ক্যাপিটাল মার্কেটের একটা সমন্বয়, সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি সহায়তা এবং গভর্নমেন্টেরও একটি সহায়তা তারা চেয়েছেন। এছাড়া খুব শীঘ্রই তারা বলছেন যে বন্ড মার্কেটে যে সরকারের যে বন্ড রয়েছে সেগুলো তারা খুব শীঘ্রই চালু করবে এবং সেজন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তিও সই করবেন তারা, যাতে তারা সেই বন্ডটা খুব দ্রুত, বলছেন যে আগামী 1 মাসের মধ্যে সেটা চালু করার প্রক্রিয়া রয়েছে, যেটা চালু করা সম্ভব হবে। এছাড়াও বলছেন যে শেয়ার মার্কেটে যারা নিয়মিত লেনদেন করেন না তাদের বিষয়ে একটা তারা সিদ্ধান্ত নিয়েছেন, যে যেহেতু একটি শেয়ার বাজার একটি চলমান প্রক্রিয়া এবং এখানে প্রতিনিয়ত লেনদেনের প্রক্রিয়া জড়িত, সেহেতু যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটে লেনদেন করছেন না কিংবা হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলো রয়েছে, সেক্ষেত্রে খরচ যাতে কমে যায় শেয়ার মার্কেটে, সেই বিষয়ে একটি তারা সিদ্ধান্ত নিয়েছে, যেন যারা অনেক দিন ধরে লেনদেন করছে না তাদেরকে আসলে কিভাবে সেখান থেকে বের করে দেওয়া যায় কিংবা হচ্ছে তাদের বিষয়ে একটি সিদ্ধান্ত কথা বলছেন। এখানে একটু আপনার কাছে জানতে চাবো যে মার্জিন ঋণের সুদ 6 মাসের জন্য মওকুফ করার একটা দাবি জানিয়েছে ব্রোকারেজ হাউসগুলো, এই বিষয়ে কি কোনো সিদ্ধান্ত এসেছে? এই বিষয়টিও তারা গভর্নরের সঙ্গে কথা বলেছেন, যে মার্জিন ঋণের সুদ যেন মওকুফের বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে যে ধরনের সিদ্ধান্ত আসার কথা সেই বিষয়ে গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং গভর্নরও তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি তারা দেখবেন এবং খুব দ্রুত যেন সেই বিষয়ে সিদ্ধান্ত আসে, সেটিও কিন্তু তারা বলেছেন। এবং গভর্নরের সঙ্গে আজকের যে আলোচনা বা বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ যেটা করেছেন, সেক্ষেত্রে বলছেন যে পুরো তাদের যে এজেন্ডাগুলো ছিল সেই বিষয়ে একটি ভালো একটি সিদ্ধান্ত হয়েছে এবং তারা আশা করছেন যে সবার সম্মিলিত প্রচেষ্টায় যে পুঁজিবাজারের ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা সেটা সফল হবে এবং এই জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, এই যে নতুন যে পরিচালনা পর্ষদ সেই পরিচালনা পর্ষদ তারা কাজ করে যাচ্ছে এবং তারা কাজ করবে, এমনটি কিন্তু তারা বারবারই বলেছেন। এবং আরেকটি বিষয়, সবার একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানো হচ্ছে, সেই জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক, সরকার এবং ব্যাংকগুলোর সহায়তা, সেই পুঁজি মার্কেটের যে বন্ডগুলো, সেই সবগুলো সমন্বয় বিষয় এবং লেনদেনের ক্ষেত্রে বলছেন যে এখানে যারা ক্রেতা রয়েছেন বা যারা হচ্ছে এখানে লেনদেন করেন তাদেরও একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই যে শেয়ার বাজার সেটি ঘুরে দাঁড়ানো সম্ভব হবে।
বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সোহেল রানা। চলে যাচ্ছি পরের খবরে। চীনা টেক জায়ান্ট হুয়াওয়ের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মিশ্র প্রভাব পড়েছে এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে মঙ্গলবার লেনদেন শেষে বেড়েছে চীনের সাংহাই কম্পোজিট ও শেনজেন কম্পোনেন্ট সূচক, বেড়েছে হংকংয়ের হেংসেং সূচকও। অন্যদিকে কমেছে জাপানের নিকেই ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচক। এছাড়াও বেড়েছে অস্ট্রেলিয়ার শেয়ার বাজারের মূল্য সূচকও। পুঁজিবাজারে মিশ্র অবস্থার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও কিছুটা কমেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে 0.35%। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও কমেছে। এর আগে যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহারের বিধি নিষেধ আরোপ করে ট্রাম্প সরকার। চীন থেকে কারখানা সরিয়ে নিতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও দেশটির সাথে কাজ চালিয়ে যাওয়া সংস্থাগুলোর কাছ থেকে সরকারি চুক্তি বাতিলের হুমকিও দিয়েছেন তিনি। টিকটক, উইচ্যাট এবং হুয়াওয়ের মতো প্রযুক্তি সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞার পর চীনের বিরুদ্ধে এটি তার সবশেষ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সোমবার এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প 10 মাসে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি বলেন, চীনের উপর আমাদের নির্ভরতা শেষ করতে হবে। তিনি জানান, যেসব সংস্থা কারখানা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনবে তাদের কর সুবিধা দেওয়া হবে। এদিকে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের উপর সোমবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও আরও চীনা প্রযুক্তি সংস্থাকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করারও হুমকি দিয়েছেন ট্রাম্প প্রশাসন। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 84 টাকা 90 পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হয়েছে 114 টাকা 26 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 102 টাকা 93 পয়সায়। অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 22 টাকা 75 পয়সায়। অপরিবর্তিত আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 279 টাকা 9 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 20 টাকা 38 পয়সায়। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গভীর সমুদ্রে টুনা মাছ ধরতে কেনা হচ্ছে ভ্যাসেল, 61 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন। করোনায় জুনে ঢাকা ছেড়েছে 15% মানুষ, নতুন করে বেড়েছে দারিদ্র্য, পিপিআরসির গবেষণা। ডিএসইতে আজও কমেছে প্রধান সূচক, মার্জিন ঋণের সুদ 6 মাস মওকুফ করার দাবিতে বৈঠক। চামড়া খাতে ফিরছে স্থগিত হওয়া রপ্তানি আদেশ, জুলাই লক্ষ্যের চেয়ে আয় বেড়েছে 16%। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।